জি ক্লাস স্যার। শুরু করি, এরপরে যারা যারা যুক্ত হবে আমরা ক্লাস শুরু করে দিই। তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হলো ভৌগোলিক চিন্তা ও ধারণা, জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্ট। দেখতে পাচ্ছ তো না? জি স্যার। জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্ট এই পত্রটা আলোচনা করব। এই যে দেখো এখানে লেখা আছে 243201 এই কোডটায়। তাহলে এই কোডটাতে তো তোমার অনেক কথা আছে। এখানে ডেফিনিশন অফ জিওগ্রাফি, ভূগোলের সংজ্ঞা, ভূগোলের ধারণার পরিবর্তন, তারপরে স্কোপ, স্কোপ মানে হলো পরিধি এবং বিষয়বস্তু, এই সব কিছু তোমার এই চ্যাপ্টারের মধ্যে আছে। আজকে যেহেতু আমাদের প্রথম ক্লাস, আমি খুব বেশি টপিক নিইনি, শুধু ভূগোলের সংজ্ঞা এবং তার পরিবর্তনশীল চরিত্র যেটা সেটা নিয়ে আলোচনা করব। ভূগোল যে বিষয় হিসেবে সদা পরিবর্তনশীল, সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার মানে সংজ্ঞা পরিবর্তনশীল ধারণা, এটা নিয়ে আলোচনা করব। আচ্ছা, এখন তোমাদের সাথে তো ডিপার্টমেন্টের যোগাযোগ কম, বইয়ের যোগাযোগ কম। সামনাসামনি হলে তোমাকে বই দেখাইতে পারতাম। আমি এই যে তোমাদের সিলেবাসটা দেখো, সিলেবাসের মধ্যে দেখছো এই যে টাইটেল, এটা জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্টস। জিওগ্রাফিক্যাল থটস অ্যান্ড কনসেপ্টস, এটা 1 নম্বর যে বিষয়টা সেটা নিয়ে আমরা আলোচনা করছি। ডেফিনেশন অফ জিওগ্রাফি, চেঞ্জিং নেচার অফ জিওগ্রাফিক্যাল কনসেপ্টস অ্যান্ড আইডিয়াস, এটা নিয়ে আমরা আলোচনা করবো আজকে। আর এইটার জন্য আমি মূলত সাহায্য নিয়েছি এই বইটার, ভূগোল চিন্তার বিকাশ, কুন্তলা লাহিড়ী দত্ত। এটা একটা ইন্ডিয়ান রাইটারের বই। এই বইটা খুবই ভালো এবং কোয়ালিটি একটা বই। অনেক ডিটেইলস সব কিছু লেখা আছে। তোমাদের সিলেবাসের যতগুলো বিষয় আছে, অর্থাৎ চেঞ্জিং নেচার আছে, তারপর জিওগ্রাফি ইন মডার্ন টাইম, স্টাডি অফ pre-Greek, classical, dark and Arab period, impact of exploration and discoveries, মানে জিওগ্রাফি, স্কুলস অফ জিওগ্রাফি, এরকম যতগুলা ডাইকটোনমিস, এরকম ডাইকটোমিস, এরকম যতগুলা ক্ষেত্র আছে ভূগোলের দ্বৈততা, এগুলো সবগুলো এখানে আছে, সুন্দরভাবে আছে। মানে বাংলায় যদি তোমার আমি বলি, দেখো এখানে প্রথম চ্যাপ্টারটা ভূগোলের সংজ্ঞা, প্রকৃতি, পরিধি, তারপরে চন্দ্রা ভূগোল চিন্তার অগ্রগতি, এখানে চেঞ্জিং কথাটি নিয়ে আলোচনা করছে বইতে। তারপরে বিভাগ সমূহ, ডাইকটোমিস, ডাইকটোমিস যে কথাটা বলা হয়, এই যে প্রাকৃতিক ভূগোল নাকি মানবীয় ভূগোল, আঞ্চলিক ভূগোল নাকি শ্রেণীবদ্ধ ভূগোল, এই যে আলোচনাগুলা, এগুলো বলা ডাইকটোমিস। এই চ্যাপ্টারটা এখানে আছে। তারপরে অ্যাপ্রোচেস ইন জিওগ্রাফি, বিভিন্ন দৃষ্টিভঙ্গি, যেমন পরিবেশগত দৃষ্টিভঙ্গি, সাংস্কৃতিক ভূগোলের দৃষ্টিভঙ্গি, তারপরে তোমার অঞ্চল ধারণা, এই ধরনের সব কিছু। মোট কথা হলো বইটা অত্যন্ত কোয়ালিটির একটা বই, এবং আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। এই বইটা তোমরা মূলত পাবে সেমিনারে, যে যোগাযোগ করতে পারো। তারপরে এইটার চ্যাপ্টারের সাথে যে চ্যাপ্টারগুলো তোমাদের লাগে, সেই চ্যাপ্টারগুলো তোমরা ফটোকপি করে নিয়ে কাজ শুরু করবে। তো আমরা এখন ধীরে ধীরে সাবজেক্টে ঢুকি। তাহলে ভূগোলের সংজ্ঞা, বিশেষ করে পরিবর্তনশীল সংজ্ঞা। সংজ্ঞা বললে কিন্তু তোমরা একসাথে অনেকগুলো সংজ্ঞা এখানে পেয়ে যাবা। কেমন করে দেখাই, ধরো তোমার এই যে আমি এই যে স্লাইডগুলো আমি রাখছি, সেই স্লাইডগুলোর একদম শেষে যদি চলে যাই, তাহলে আরেকটা বই আছে, দেখো এই যে এখানে প্রাচীন, এই বইটা বাহাদুর ব্যাপারীর বই, ভূগোল বাহাদুর হোসেনের বই, ভূগোল ও পরিবেশের সাথে পরিচিতি। এটা তোমরা ফার্স্ট ইয়ারে বইটা পেয়েছিলে, ভূগোল ও পরিবেশের সাথে পরিচিতি। সেখানে দেখো ভূগোলের সংজ্ঞা, প্রাচীন যুগের সংজ্ঞা, এরপরে মধ্যযুগের সংজ্ঞা, এরপরে তোমার ধরো আলেকজান্ডার ভন হাম্বল সাম্প্রতিক কালের সংজ্ঞা। এই সাম্প্রতিক কালের সংজ্ঞাকে দেখো আবার কতগুলা দিছে, পল ভিদাল দিলাব্লাসের সংজ্ঞা, ইমানুয়েল কান্টের সংজ্ঞা, হার্টসনের সংজ্ঞা, শাওয়ারের সংজ্ঞা। সংজ্ঞার কোনো অভাব নাই। কিন্তু আমরা যেটা পড়াতে চাচ্ছি সেটা হলো সংজ্ঞায় পরিবর্তনশীল ধারণা কোনটা, সেটা নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তাহলে এইটা করতে গিয়ে আমরা কুন্তলা লাহিড়ী দত্তের বইটার সাহায্য নিলাম, এবং এখানে আমরা দেখবা যে কিভাবে সময়ের সাথে সাথে ভূগোলের সংজ্ঞার পরিবর্তন হচ্ছে, আমরা সেটা নিয়ে আলোচনা তুলে ধরবো। আচ্ছা, তাহলে এখন আসি আমরা এই প্রথম কথা হলো ভূগোল বিষয়টা তো এতদিন তোমরা ফোর্থ ইয়ার পর্যন্ত পড়েছো, সুতরাং তোমরা জানো
যে বিষয়টা কি, ভূগোল মানে হলো মানব এবং পরিবেশের সম্পর্ক নিয়ে আলোচনা। এই কথাগুলো তোমরা ফার্স্ট ইয়ার থেকে শুনে এসেছো। তা আমরা এখন জানি যে কতগুলো শাখা তার আছে। তো দেখো এইটার ইতিহাস আসলে, এই যে কনসেপ্ট যে চ্যাপ্টারটা আমাদের ভূগোল চিন্তা ও ধারণা, এইটা হলো আসলে ভূগোল পড়ার চেয়ে হলো ভূগোলের ইতিহাস, ভূগোল সাবজেক্টটা কিভাবে গড়ে উঠেছে সেইটার ইতিহাস, কি কি পরিবর্তন আসলো, কখন কোন পরিবর্তন আসলো, কেন পরিবর্তন আসলো, এটা নিয়ে আলোচনা। এটা অনেকটা ইতিহাস টাইপের একটা চ্যাপ্টার। তো সুতরাং এখানে একটু ধৈর্য সহকারে দেখতে হবে, আর জানা কথাগুলো আমি নতুন করে একটু উপস্থাপন করব। যেমন প্রথম যে কথাটা সেটা হলো যে ভূগোল বিষয়টা কি, ভূগোল বিষয়টা কি, ভূগোল কারা পড়ছে, কেন পড়ছে। দেখো এখানে বলতেছে যে আদিম মানুষকে তার চারপাশের পরিবেশের সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা সংগ্রহ করে চলতে হয়েছে। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর থেকে মানুষ যখন পৃথিবীতে আসলো, সেই মানুষ যে চারদিকে তাকিয়ে পরিবেশটাকে দেখলো, সেই বৈরী পরিবেশের বা অনুকূল পরিবেশের সুযোগ সুবিধা এবং প্রতিকূলতাকে ফেস করেই ধীরে ধীরে সে প্রতিকূল অবস্থাকে ফেস করে সে মানব সভ্যতার সূচনা করে। তাহলে দেখো এই মানব সভ্যতার সূচনা করার ক্ষেত্রে প্রথমত যেমন আমাকে জানতে হয়েছে যে পৃথিবীতে কি কি সুযোগ সুবিধাগুলো আছে সেগুলা, এবং কিভাবে সেগুলোকে ব্যবহার করতে হবে, এবং একই সাথে কি কি প্রতিবন্ধকতাগুলো আছে, বিপদগুলো আছে, সে বিপদগুলো আমি কিভাবে কিভাবে ট্যাকল করব। অর্থাৎ সর্বক্ষেত্রেই আমার দেখা, পর্যবেক্ষণ, ধারণা নেওয়া এবং সেইটা থেকে উপলব্ধি করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে আদিম একজন মানব যে চোখ ফুটে পৃথিবী যখন দেখলো, সে মানব যখন সে পৃথিবীকে ফেস করছে, তখনই সে ভূগোলের পড়ার কাজে নেমে গেল। কারণ ভূগোলের পড়ার কাজে কেন নামলো? চারদিকের যে পরিবেশ, সে পরিবেশকে সে দেখা শুরু করলো, বোঝার চেষ্টা শুরু করলো। এই যে দেখা, বোঝা, তথ্য সংগ্রহ, সুবিধা অসুবিধা অ্যানালাইসিস করা, ব্যবহার করা, এগুলো সবই হলো ভূগোলের কাজ। তাহলে প্রথম কাজ হলো দেখা, এবং সেই কারণে দেখাটাও ভূগোলের একটা শুরু। ভূগোল জ্ঞানের শুরু হলো দেখা। যেমন পিটার হেগেট এই যেখানে লিখছে, পিটার হেগেটের মতে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার মধ্যে একমাত্র ভূগোলই দেখার উপরে গুরুত্ব দেয়। দেখো তাহলে দেখা দিয়ে ভূগোল শুরু। জিওগ্রাফি, দ্য অনলি ওয়ান অ্যামং অল সেন্সেস, বিলিভস ইন সিইং, মানে দেখার উপরে ভর করে জ্ঞান চর্চা শুরু করে, এরকম বিষয়ের মধ্যে একমাত্র বিষয় হলো ভূগোল, বা গুরুত্বপূর্ণ বিষয় হলো ভূগোল। তাহলে আমরা বললাম যে পর্যবেক্ষণ, দেখা বা পর্যবেক্ষণটা ভূগোলের একটা হাতিয়ার, এবং এই কাজটা একেবারে আদিমতম মানুষ যে পৃথিবীতে বসবাসের জন্য শুরু করলো, সেই কিন্তু এই কাজটা শুরু করে। আমরা এবার যাই যে সংজ্ঞা তাহলে কি দাঁড়ালো। দেখো প্রাচীন গ্রিক পণ্ডিত এরাটোস্থেনিস, যে আমরা জানি এই বিষয়টা, যে এরাটোস্থেনিস, দেখো বানানটা কি লিখছে, এরাটোস্থেনিস প্রথম এই জিওগ্রাফি শব্দটাকে ব্যবহার করে। জিওগ্রাফি দুইটা গ্রিক শব্দ, একটা হলো জিও আর একটা হলো গ্রাফিন, এই দুইটাকে যোগ করে জিওগ্রাফি। জিও অর্থ পৃথিবী, গ্রাফিন অর্থ বর্ণনা, বা গ্রাফি অর্থ বর্ণনা। এই যে লিখছে জিও অর্থ পৃথিবী আর গ্রাফি অর্থ বর্ণনা। এই জিও এবং গ্রাফি পৃথিবীর বর্ণনা, এইটা দিয়ে এই জিওগ্রাফি শব্দটা শুরু। আর জিওগ্রাফির বাংলা ভূগোল শব্দটা এই উপমহাদেশে ব্যবহার হয়। ভূগোল অন্য কোথাও এটা কেউ জানে না। এই ভূগোল, খগোল এগুলো মূলত ভারতের থেকে আসছে। ভারতের হিন্দু পুরাণগুলোতেও ভূগোল শব্দটা ব্যবহার হয়েছে। তারপরে আমরা এখন দেখছি যে পিটার হেগেট ভূগোলের যখন সংজ্ঞা দিচ্ছেন, তখন সে বলছেন, পিটার হেগেট 1981, এইভাবে লিখবা বাংলায়, পিটার হেগেট 1981 সালে ভূগোলের সংজ্ঞা দিচ্ছেন এভাবে: দ্য স্টাডি অফ দ্য আর্থ সারফেস অ্যাজ দ্য স্পেস উইদিন হুইচ দ্য হিউম্যান পপুলেশন লিভস। স্পেস মানে হলো পরিসর। আচ্ছা তাহলে দেখো ভূপৃষ্ঠে, এখানে পরিসরকে এখানে ওরা বলতেছে দেশ বলছে পরিসর। ভূপৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের পরিসর হিসেবে বা দেশ হিসাবে যে শাস্ত্র সমীক্ষা করে তাই হলো ভূগোল। দেখো তাহলে পিটার হেগেট 1981 সালে ভূগোলের একটা সংজ্ঞা দাঁড় করালেন, যে পৃথিবীর পৃষ্ঠকে মানব গোষ্ঠীর বসবাসের স্থান হিসাবে আলোচনা।
অর্থাৎ আমরা পরে আবার এভাবে বলি যে পৃথিবী হলো, ভূগোল হলো সেই বিজ্ঞান যে পৃথিবীকে মানব গোষ্ঠীর বসবাসের স্থান হিসেবে আলোচনা করে। অর্থাৎ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দুতে হলো মানব, এবং এই মানবকে স্টাডি করব আমরা তার পরিবেশের প্রেক্ষিতে। বসবাসের স্থান হিসেবে পৃথিবীকে আমরা সেই কারণে আলোচনা করি। মানুষ, এই যে মানুষের প্রতিটি ক্রিয়াকলাপের সাথে ভূগোল সংযুক্ত। দেখো তাহলে এবার আসি প্রাচীনকালে, তাহলে ভূগোল কিভাবে আসছে সেটা একটু আমরা খেয়াল করি। প্রাচীনকালের ভূগোল, সুপ্রাচীনকালে স্ট্র্যাবো, এটা হলো গিয়া গ্রিক দার্শনিক স্ট্র্যাবো। গ্রিক দার্শনিক ভূগোলের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন যে ভূগোল আমাদের শেখায় পৃথিবীর জল ও স্থলের সমস্ত জীব সম্পর্কে এবং একই সঙ্গে ব্যাখ্যা করে পৃথিবীর বৈশিষ্ট্যগুলোকে। অর্থাৎ কি বুঝাইলো, যে স্ট্র্যাবোর মতে পৃথিবীর যে বৈশিষ্ট্যগুলো, সেই বৈশিষ্ট্যগুলো আলোচনা, আর পৃথিবীর জল ও স্থলভাগের যত রকমের বৈশিষ্ট্য আছে, সাথে জীব আছে, সেগুলো নিয়ে আলোচনা হলো ভূগোল। আচ্ছা, আবার দেখো তোমার এখানে টলেমি, আরেকজন দার্শনিক টলেমি বলতেছেন ভূগোল হলো সেই মহান বিষয় যাহা মহাবিশ্বের মধ্যে পৃথিবীকে এক ঝলক দেখায়। অর্থাৎ মহাবিশ্ব তো আমরা বুঝতেইছ যে মহাবিশ্ব মানে হলো গ্রহ, উপগ্রহ, গ্যালাক্সি, তারপর নক্ষত্র, গ্যালাক্সি গুচ্ছ, এই অনেক লক্ষ লক্ষ কোটি কোটি জ্যোতিষ্ক। এর মধ্যে যে পৃথিবী একটা জ্যোতিষ্ক, সেই জ্যোতিষ্ককে বুঝার জন্য যে বিষয় সেটা হলো ভূগোল। এটা টলেমির ধারণা। আর মধ্যযুগ থেকে আমরা দেখছি যে ভূগোলের সংজ্ঞাটা একটা নির্দিষ্ট রূপ পেতে শুরু করে, একটা ফর্ম পেতে শুরু করে মধ্যযুগে এসে। মধ্যযুগে ভূগোলের সেই সংজ্ঞাটা যদি আমরা দেখি, তাহলে দেখো মধ্যযুগে একটা প্রবলেম ছিল যে মধ্যযুগে তোমার ধর্মের বাড়াবাড়িটা ছিল অনেক বেশি, এবং বিশেষত খ্রিস্ট ধর্ম, এবং সেই কারণে খ্রিস্ট ধর্মের বাড়াবাড়িতে তখন অন্ধকার যুগ এসেছিল। অন্ধকার যুগ মানে হলো বিজ্ঞানকেও তারা ব্যাখ্যা করার চেষ্টা করতো ধর্মের আলোকে। অর্থাৎ পড়াশোনা বলতে বুঝাইতো ধর্মজ্ঞান, ধর্মের বাইরে কোনো পড়াশোনাকে তারা অ্যালাউ করতো না। পরবর্তীতে যখন মুসলমানরা আসলো, আচ্ছা সেই কারণে যখন তারা ধর্মগ্রন্থ অর্থাৎ বাইবেলের বাইরে কোনো জ্ঞানকে অ্যালাউ করতো না, তখন পড়ালেখা বন্ধ হয়ে গেছিল। কারণ আমরা জানি যে এর আগে গ্রিক যুগ, গ্রিক যুগটা হলো ক্লাসিক্যাল যুগ বলে জ্ঞানের ক্ষেত্রে, কারণ সারা পৃথিবীতে যত বিষয় আছে পড়াশোনা সবগুলার ভিত্তি স্থাপিত হয় গ্রিক যুগে। আচ্ছা, সেই যুগের পরে অন্ধকার যুগ আসতেছে খ্রিস্টানদের ধর্ম নিয়ে বাড়াবাড়ির কারণে, যে তারা সকল কিছুকে বাইবেলের ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করত, এবং বাইবেলের বাইরে কেউ কিছু বললে তারা তাকে শাস্তি দিত, তার জীবন নিয়ে নিত। তাহলে এই অবস্থাতে জ্ঞান চর্চা বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যাওয়ার কারণে সেই সময়টাকে বলা হয়েছে অন্ধকার যুগ। আর এই অন্ধকার যুগের মধ্যে আবার যখন স্পেন পর্যন্ত ইসলাম গেল, ইসলাম যাওয়ার পরে যে ঘটনাটা ঘটে, যে ইসলাম যেহেতু জ্ঞান চর্চার উপরে সাংঘাতিক জোর দেয়, পরে ইসলামের সাহায্যে এসে ইয়ারাও অন্য জাতিরা, বিশেষত খ্রিস্টানরা তখন, বিশেষত ইউরোপের খ্রিস্টানরা তখন জ্ঞান চর্চা শুরু করে। এই যে জ্ঞান চর্চা দ্বিতীয়ভাবে তাদের ওখানে শুরু হয়, এটাকে তারা নাম দেয় রেনেসা বা রেনেসা। আচ্ছা, যাই হোক, তাহলে এই রেনেসার যুগের আগ পর্যন্ত যে যুগটা, সেই যুগটা হলো আমরা বলতেছি অন্ধকার যুগ। এখন খ্রিস্ট ধর্মের প্রভাব যখন ইউরোপের সমস্ত জাগতিক বিষয়গুলির ব্যাখ্যা দেওয়া হতো, তখন যে কোনো কিছু হইলেই তাকে বলা হতো ঈশ্বরের ইচ্ছায় এটা ঘটছে, অর্থাৎ ঐশ্বরিক ইচ্ছার ফল। এবং এইভাবে জ্ঞান বিজ্ঞানের সকল শাখায় তারা ঈশ্বরের ইচ্ছার ফল ঘটানোর জন্য যুক্তিতর্ক দেখানো শুরু করে। তাহলে দেখো ওই সময়ের মধ্যযুগের সময়ের ভ্যারিনিয়াস হলো একজন পণ্ডিত। তিনি কি বলতেছেন দেখো, যে ভ্যারিনিয়াস ভূগোলের ইতিহাসে উল্লেখযোগ্য স্থান করেন। তার হাতেই প্রথম প্রাকৃতিক ও মানবীয় ভূগোল এই দুই ভাগের বিকাশ ঘটে। অর্থাৎ ভূগোলকে সে দুইটা ভাগে বিভাজন করে দেখায়, একটা হলো প্রাকৃতিক ভূগোল, আর একটা হলো মানবীয় বা মানবীয় হিউম্যান জিওগ্রাফি আমরা যেটা বলি। সুতরাং আমরা দেখছি যে ভ্যারিনিয়াসের সময় থেকে ভূগোলের একটা রূপরেখা আসতে শুরু করে। ইমানুয়েল কান্ট এখানে দেখো, তিনি বলতেছেন যে জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ আর্থ, ইট এক্সপ্লেইনস দ্য ভ্যারাইটিস ফাউন্ড ইন দ্য ভেরিয়াস পার্টস অফ দ্য আর্থ। এই অর্থাৎ ভূপৃষ্ঠের বৈচিত্র্যপূর্ণ চরিত্র এবং তার সমীক্ষা করার কথা বলছেন ইমানুয়েল কান্ট। যে ভূগোল কি?
ভূপৃষ্ঠের বৈচিত্র্যপূর্ণ চরিত্র এবং তার সমীক্ষা। বৈশিষ্ট্যপূর্ণ চরিত্র মানে হলো কোথাও কোথাও নিচু ভূমি, কোথাও সমতল ভূমি, কোথাও পাহাড়, আবার কোথাও গরম অঞ্চল, কোথাও শীতল অঞ্চল, কোথাও ঝড় বেশি হয়, কোথাও ঝড় কম হয়। এই সকল বৈশিষ্ট্যগুলো দেখব এবং এইগুলাকে আমরা স্টাডি করব, এটা বলতেছিলেন উনি। আচ্ছা, তাহলে আমরা এখন দেখছি, দেখো এরপরে এভাবে যখন অগ্রসর হচ্ছে, তারপরে তার বিষয়বস্তুর মধ্যে কাল বা সময় কথাটাকে ঢুকে গেল। কার মাধ্যমে ঢুকলো? দেখো, যে দৈশিক ঘটনা মানে পারিসরিক ঘটনাগুলি নিয়ে ভূগোল বিচার করবে, কিন্তু কালিক্রম পর্যায়ে আলোচনা করার দায়িত্ব ইতিহাসের উপর। আচ্ছা, ইমানুয়েল কান্টের একটা বিষয়টা হলো কি, ইমানুয়েল কান্টের সম্বন্ধে আমরা জানি যে ইমানুয়েল কান্ট হলো ইতিহাসের জনক। এখন প্রথম দিকে যখন আমরা পৃথিবী নিয়ে আলোচনা করছিলাম, তখন অনেকে মনে করতেছিল যে ইতিহাস হচ্ছে এগুলো নিয়ে আলোচনা করে, কিন্তু এই ইমানুয়েল কান্ট প্রথম বলছেন যে ইতিহাস হলো সেই মঞ্চ, ইতিহাস ভূগোল হলো সেই মঞ্চ যেখানে ইতিহাসের নাটক মঞ্চস্থ হয়। এই টাইপের একটা কথা দিয়ে উনি মানে ইতিহাসের বর্ণনা এবং ভূগোলের বর্ণনাকে পৃথকভাবে দেখাতে সক্ষম হন। অর্থাৎ এখানে দেখো যে অভিজ্ঞতার বর্ণনা ইতিহাসও আছে, ভূগোল এবং ইতিহাসের মধ্যে নিবিড় সম্পর্ক আছে। ভূপৃষ্ঠের প্রকৃতি ও মানুষকে একত্রে প্রকাশ করার জন্য ভূগোলের ইতিহাসকে প্রয়োজন। এই যে দেখো, ভূপৃষ্ঠের প্রকৃতি ও মানুষকে একত্রে প্রকাশ করার জন্য এই ভূগোল এবং ভূগোলের ইতিহাস। কান্টের এই ব্যাখ্যার মাধ্যমে ভূগোল এবং ইতিহাস এই দুইটার মধ্যে যে সম্পর্ক আছে সে সম্পর্কটা মানুষ বুঝতে পারে। আচ্ছা, এরপরে আসি যে দেখো এইভাবে যেতে যেতে 19বিংশ শতাব্দীতে এসে জার্মানির দুই পণ্ডিত, একজনের নাম হলো আলেকজান্ডার ফন হামবোল্ট, আরেকজনের নাম হলো কার্ল রিটার। এই কার্ল রিটার এই দুইজন জিওগ্রাফিকে ব্যাপকভাবে জিওগ্রাফিতে অবদান রাখা শুরু করেন, এবং ভূগোল যে একটা স্বতন্ত্র বিষয়, সে যে যেখানে যত কথা ভূগোল সম্বন্ধে বলছে সেই বিষয়গুলোকে একত্র করে এনে তারাই প্রথম এই ভূগোলের যে একটা আলাদা যে বিষয়, সেই বিষয়টাকে একটা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে সাজায় দেয়। অর্থাৎ ভূগোলে এর আগে ছিল বর্ণনার বিষয়, ইতিহাসের বিষয়, দেখার বিষয়, তারপরে যে যেখানে যাইতো ভ্রমণ করত সেই অঞ্চলের একটা বর্ণনা লিখতো। এই বর্ণনাগুলাকে সবার অবদানগুলাকে একত্র করে হামবোল্ট এবং রিটার তারা একটা এই প্রথম বিশ্বযুদ্ধের সময়কালে কাজ করে তারা এইটাকে একটা বিষয় হিসেবে রূপ দিতে সক্ষম হন। তো হামবোল্টের মতে জিওগ্রাফি ইজ দ্য সায়েন্স রিলেটেড টু geography is the science related to nature. In it are studies and describe all things found on earth. প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমস্ত সমীক্ষা ও বর্ণনা করা হয়। এটা কে বললো? হামবোল্ট বললো, 19বিংশ শতাব্দীতে জার্মান পণ্ডিত হামবোল্ট। আচ্ছা, এখন আসো রিটার। রিটারের মতে ভূগোল হলো বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য ও সম্পর্ক সহ তাকে পৃথক একটি একক হিসাবে বিচার করে এবং মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে ওই সার্বিক ঐক্যের যোগ তুলে ধরে। খেয়াল করো, হামবোল্ট বলল যে প্রকৃতির সঙ্গে সম্পর্কিত বিজ্ঞান হলো ভূগোল, যাতে পৃথিবীতে যা কিছু পাওয়া যায় তার সমস্ত সমীক্ষা বর্ণনা করে। এখানে কিন্তু সৃষ্টিকর্তার কথা বলা হয় নাই। অর্থাৎ হামবোল্ট এই তখনকার যে মধ্যযুগের যে ধারণা যে সবকিছুর সাথে সৃষ্টিকর্তাকে মিলিয়ে ফেলা, পরম কারণবাদ বলে এটাকে, যে যা কিছু হয়েছে সৃষ্টিকর্তা করছেন, এই টাইপের ধারণার বাইরে গিয়ে হামবোল্ট ভূগোলকে দেখার চেষ্টা করতেছে। কিন্তু রিটার কি করতেছে দেখো, রিটার আবার তোমার রিটার দেখো এখানে বলতেছে যে যা কিছু হয়, যা রিটারের মতে ভূগোল হলো সেই বিজ্ঞানের সেই শাখা যা পৃথিবীর সমস্ত বিষয়, বৈশিষ্ট্য এবং সম্পর্ক সহ তাকে পৃথক একটি একক বিষয় হিসেবে বিচার করে এবং মানুষ ও মানুষের স্রষ্টার সঙ্গে এই সার্বিক ঐক্যের যোগসূত্র তুলে ধরে। আচ্ছা, পৃথিবীর যত উপাদান আছে সেই উপাদানগুলোর একটা পারস্পরিক ঐক্য আছে।
অর্থাৎ আমরা বলতেছি যে কোনো একটা জায়গায় যে পাহাড় আছে আর তার পাশে যে সাগর আছে, এই সাগর সৃষ্টির পিছনে পাহাড়ের ভূমিকা আছে, পাহাড় সৃষ্টির সাথে সাগরের একটা সম্পর্ক আছে। আচ্ছা, এই কথাটা হলো আমরা বললাম সার্বিক ঐক্য, কিন্তু সে আবার এখানে বলতেছে মানুষ ও স্রষ্টার সঙ্গে এই ঐক্যের যোগসূত্র আছে, অর্থাৎ স্রষ্টাকেও সে এখানে নিয়ে আসতেছে। তাহলে এই দুইজনের, আচ্ছা আরেকটা বিষয়, দুইজনই জার্মান ভূগোলবিদ, দুজনই একই সময় কাজ করছে, কিন্তু মজার বিষয় হলো জীবদ্দশায় মানে বেঁচে থাকা অবস্থায় কেউ কাউকে কিন্তু দেখে নাই। তাহলে দেখো দুইজন ভূগোলের সব তথ্য সংগ্রহ করছে, ভূগোলকে সাজাচ্ছে, ভূগোলকে বিষয় হিসেবে গড়ে তোলার চেষ্টা করতেছেন, কিন্তু দুইজন একই দেশে থেকে পরস্পর দূরত্ব থেকে তাদের মধ্যে মিল অনেক, কিন্তু অমিলের জায়গা হলো রিটার একটু সৃষ্টিকর্তার বিষয় নিয়ে বেশি মানে আগ্রহী সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে। এই রিটার দেখালেন যে ভূগোলের কেন্দ্রীয় নীতি হলো প্রকৃতির সকল বিষয় ও রূপের সঙ্গে মানবজাতির সম্বন্ধ। হামবোল্ট এবং রিটার দুইজনেই ভূগোলের জ্ঞান বিজ্ঞানের পৃথক শাখা হিসেবে ভূগোলকে জ্ঞান বিজ্ঞানের একটা পৃথক শাখা হিসেবে প্রতিষ্ঠা দিতে পেরেছিলেন বলেই ভূগোলে হামবোল্ট এবং রিটার এই দুজনকে বলা হয় জনক, ভূগোলের জনক। দুজনেই জোর দেন পৃথিবীকে মানুষের আবাসস্থল হিসেবে সমীক্ষা করার উপর। এই যে মানুষের আবাসস্থল হিসেবে সমীক্ষা, অর্থাৎ পৃথিবীকে আমরা কেন আলোচনা করছি? পৃথিবীকে আলোচনা করছি কারণ এই পৃথিবীতে মানুষ বসবাস করে, এটাই। আর এই দুইজনের ভূপৃষ্ঠের বিভিন্ন বিষয়ের মধ্যে কার্যকারণ সম্বন্ধ প্রতিষ্ঠা করার উপরে জোর দেন, যে এই জায়গাতে মানুষ কেন পশু পালন করে, কারণ এই জায়গার প্রকৃতি পশুপালন করা ছাড়া আর কোনো স্কোপ মানুষের জন্য রাখে নাই, এই জন্য তারা বেদুইন। তো এরকম করে যে কোনো একটা জায়গায় কি ঘটনা, তার ওখানে জীবনযাত্রা কেমন, মানুষের কৃষি কেমন, জীবন ধরন কেমন, এগুলোর ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে তারা ওই জায়গার পরিবেশের সাথে একটা কার্যকারণ সম্পর্ক, কজ এন্ড এফেক্ট রিলেশন তারা তৈরি করে ব্যাখ্যা দিতেন। আর রিটারের মধ্যে একটু বা বাড়তি যে বিষয়টা ছিল, রিটারে ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে পরম কারণবাদ নিয়ে আসতো। পরম কারণবাদ মানে যা করছে আল্লাহ তাআলা, মানে সৃষ্টিকর্তা সবকিছু এটার জন্য এরকম করছে, কেন আমরা ভাই গরিব, সৃষ্টিকর্তা আমাদেরকে গরিব রাখছে, কেন আমরা ধনী, সৃষ্টিকর্তা বেশি সুযোগ দিয়েছেন সেজন্য ধনী, এই টাইপের ব্যাখ্যা রিটার আবার নিয়ে আসতো। আচ্ছা, এইটুক তাদের মধ্যে পার্থক্য ছিল। আর এছাড়া হামবোল্ট এবং রিটার দুইজনেই এই সার্বিক ঐক্য, যে প্রকৃতির মধ্যে যে বিভিন্ন উপাদান তার মধ্যে যে একটা ঐক্য আছে, সেই ঐক্যটাকে কিন্তু তারা দুইজনেই মানে গুরুত্ব দিতেন, যেটাকে জার্মান ভাষায় বলা হতো জুসামেনহাং। এই যে জুসামেনহাং জার্মান ভাষায়, অর্থাৎ বাংলা করলে ধারায় একত্রে ঝুলে রয়েছে, মানে একত্রে আছে। এই একত্রে আসা থেকে বলা হচ্ছে পরিপ্রেক্ষিত, আমরা পরে বাংলা করছি কনটেক্সট, পরিপ্রেক্ষিত। আচ্ছা, তাহলে আমরা বলছি যে স্বাভাবিক মানুষ বিষয়গুলির তাদের স্বাভাবিক পরিপ্রেক্ষিতে বিচার করা, যাতে তাদের মধ্যবর্তী কার্যকারণ সম্বন্ধগুলো বোঝা যায়। মানে বিষয়টা আমি আরেকটু ব্যাখ্যা দেই, যে এই যে আমরা বলতেছি ঐক্য আছে বা একটা ক্ষেত্র আছে, কনটেক্সট আছে। কনটেক্সটটা কি? ধরো তোমার এখানে এখন হয় কি বলে, তোমার এখানে নদী ভাঙ্গন হয়, তাহলে নদী ভাঙ্গন হয় কেন? নদী তো পদ্মা অনেক জায়গায় আছে, নদী ভাঙ্গন তো সব জায়গায় নেই। কেন এই জায়গায় নদী ভাঙ্গন? এখানকার শিলা নরম, এখানকার পদ্মার গতি, এখানে গোয়ালন্দ এসে গোয়ালন্দের এখান থেকে আবার যমুনা এসে যুক্ত হয়েছে, দুইটা নদীর ধারা আছে, চর পড়ছে ইত্যাদি, সবকিছু মিলিয়ে নদীর যে গতি বর্ষাকালে যেভাবে পরিবর্তিত হয়, তাতে নদীর পাড় ভাঙে। তাহলে এই নদীর পাড় পাড়ার সঙ্গে একটা পরিপ্রেক্ষিত বা কনটেক্সট আছে, একটা অবস্থা আছে, যে অবস্থার কারণে এই ঘটনাটা ঘটে। এরকম তারা ভূগোলের যে বিষয়টাই তারা ব্যাখ্যা দিত, সেই বিষয়টার ক্ষেত্রে তারা গিয়ে ওই কন্টেস্টার কথাটা তুলে ধরত। এই আচ্ছা, আমি আজকে কিন্তু শুরুতেই বলছি যে প্রথম দিনের এই বিষয়টাতে আমরা ভূগোল কি, কেন, কিভাবে তার সংজ্ঞার পরিবর্তন হচ্ছে, বিষয়বস্তুর পরিবর্তন হচ্ছে, সেটা নিয়ে যদি আলোচনা করব, বিষয়টা একটু একঘেয়েমি লাগতে পারে, একটু কঠিনও লাগতে পারে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনো, তারপরে বইটা নিয়ে পড়লে তোমাদের ভালো হবে। আচ্ছা, হামবোল্ট এবং রিটারের এই সংজ্ঞাটাতে আমরা একটু জোর দিলাম, কারণ এরা দুইজনই হলো ভূগোলের জনক হিসেবে আমরা জানি। আচ্ছা, তাহলে দেখো এরপরে আসতেছেন নতুন সংজ্ঞা নিয়ে আসতেছে কে? অনেক ভূগোলবিদ, যেমন হার্টসন একজন। হার্টসন
এই যে যুক্তরাষ্ট্রের ভৌগোলিক হার্টসন, মার্কিন যুক্তরাষ্ট্রের হার্টসন, HARTSHORNE 1939 সালে উনি বলতেছেন যে ভূগোলের কাজ হলো ভূপৃষ্ঠের বৈচিত্র্যময় চরিত্রের নির্ভুল নিয়ম বিন্যস্ত মানে হলো তোমার সিস্টেমেটিক, অর্ডারলি আর কি, অর্ডারলি সাজিয়ে সাজিয়ে এবং যুক্তিযুক্ত রেশনাল বর্ণনা ও ব্যাখ্যা দেয়। দেখছো, সে আরো বেশি মানে সঠিক হতে চেষ্টা করতেছে যে আমরা পৃথিবীর বৈচিত্র্যময় চরিত্রের বর্ণনা দিব, তবে এটা হতে হবে নির্ভুল, তারপরে এটা হতে হবে ক্রম অনুযায়ী, কোনটার পরে কোনটা বর্ণনা দিব। যে নদী ভাঙ্গন বর্ণনা দেওয়া লাগে, আমি পদ্মা নদীর বর্ণনা দিব, দেওয়ার পরে আমি বলবো যে এই যে কারণে নদী ভাঙ্গন হয়, নিয়ম বিন্যস্ত। তারপরে আমরা যুক্তিসঙ্গত ব্যাখ্যা দিব। এই ব্যাখ্যা দেওয়ার কাজ হলো ভূগোল। আচ্ছা, আমি সংজ্ঞার কথা বলতেছি, আমি বলতেছি পরিবর্তনশীল সংজ্ঞার কথা, কিন্তু আমি এখন আবার চলে গেলাম, দেখো সংজ্ঞার মধ্যে এর চলে আসলো কি কথা নিয়ে, এর চলে আসলো নিয়ম বিন্যস্ত যুক্তিসঙ্গত ব্যাখ্যা বৈচিত্র্যময়ের, অর্থাৎ বিষয়টার আরো গভীরে চলে গেল। তাহলে আমরা যেটা বলার চেষ্টা করতেছি এতক্ষণ ধরে সেটা হলো যে ভূগোলই একটা বিষয়, যে বিষয়ের যারা পড়াশোনা করছে এবং যারা পড়াচ্ছে, যারা এটা নিয়ে জ্ঞান চর্চা করছে, তারা কিন্তু প্রতিনিয়ত নিজেকে প্রশ্ন করছে যে ভূগোলে আমরা কি পড়াবো, কেন পড়াবো, এটার জগতে এটার কাজটা কি, এবং এইভাবে আত্মজিজ্ঞাসা করে 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 ভূগোলের মধ্যে বিভিন্ন বিষয় যুক্ত হবে, ভূগোলের মধ্যে বিভিন্ন বিষয় যুক্ত হবে। তাহলে এই বিষয়গুলা আসতেছে, কারণ যে এটা এখনো একটা ডাইনামিক বিষয়, গতিশীল বিষয়। সেজন্য দেখো হার্টসন এখানে নতুন করে একটা কথা নিয়ে আসলে, দেখো এরপরে হার্টসনের এই যে কথাটা, এই যে নিয়ম বিন্যস্ত যুক্তিযুক্ত আলোচনা, এইটাকে আবার কয়েকজন সমর্থন করবে, আবার কয়েকজন আবার এইটার উপরে আরো আরো গভীরে যাওয়ার চেষ্টা করে ভিন্ন মতে চলে যাবে। দেখো যেমন স্কিফার, এই যে মার্কিন ভূগোলবিদ স্কিফার 1950 দশকের গোড়াতে তিনি ভূগোলের সংজ্ঞা দেন এভাবে যে ভূপৃষ্ঠে বিশেষ বিশেষ বিষয়ের দৈশিক, এখানে যতবারে দেশ এবং দৈশিক বলবে ততবারই তোমরা বুঝবা যে পরিসর, আমরা যে বলি পরিসর এবং পারিসরিক, ইন্ডিয়ান বইতে পরিসরকে বলছে দেশ, দৈশিক, পারিসরিক, বন্টন সংক্রান্ত সূত্র গড়ে তোলা, এমন বিজ্ঞান হিসেবে ভূগোলকে দেখতে চান। তাহলে স্কিফার দেখো, স্কিফার 1950 সালের দিকে এসে বলতেছে যে হ্যাঁ, ভূগোল শুধু বর্ণনা ব্যাখ্যা দিবে না, সে সূত্র গড়ে তুলবে। কি সূত্র? পারিসরিক বন্টনের সূত্র। অর্থাৎ আমি যদি বলি যে বাংলাদেশের এক অঞ্চলে হচ্ছে ধান, আরেক অঞ্চল হচ্ছে পাট, আরেক অঞ্চল হচ্ছে, তাহলে এইটা হলো পারিসরিক বন্টন। আমি যদি ম্যাপের মধ্যে দেখাই দেই যে কোন অঞ্চলে ধান ভালো হয়, কোন অঞ্চলে পাট ভালো হয়, কোন অঞ্চলে গম ভালো হয়, তখন আমি একটা বন্টন পাবো। এই যে বন্টন, এই বন্টনটাকে বলা হবে পারিসরিক বন্টন। এই বন্টন তৈরি করে এবার স্কিফারের কথা হলো যে আমি শুধু বন্টন তৈরি করব না, সাথে সাথে এই বন্টনটা কেন তৈরি হইল, কেন ওই জায়গায় ধান হয়, কেন ওই জায়গায় পাট হয়, কেন ওই জায়গায় গম হয়, অন্যটা হবে না কেন। তাহলে এর যে একটা যুক্তিযুক্ত সূত্র, সেই সূত্র তৈরি করাটা হলো ভূগোলের কাজ। অর্থাৎ দৈশিক বন্টন সংক্রান্ত পৃথিবীর, আমি যদি সারা পৃথিবীর যদি জনসংখ্যার বন্টন আমি দেখি, দেখা যাবে যে পৃথিবীর সবচেয়ে ঘন জায়গাগুলো হলো নদীর পাড়ে, আবার পৃথিবীর সবচেয়ে ভাঙ্গন জায়গাটা নদীর পাড়ে, আবার পৃথিবীর সবচেয়ে নরম জায়গাটা নদীর পাড়ে। তাহলে পৃথিবীর এই দুর্যোগপূর্ণ জায়গাতে সবচেয়ে বেশি মানুষ কেন থাকলো? তাহলে এই যে বন্টন দেখানো এবং সাথে সাথে কেনগুলোর উত্তর দিয়ে তার যে একটা সূত্র তৈরি করা, এইটাই হলো গিয়া ভূগোলের কাজ। এরকম হিসাবে চিন্তা করতে চাচ্ছেন কে? স্কিফার 1950 সালের দিকে। তাহলে দেখো স্কিফারের মাধ্যমে আবার পরিসর বা পারিসরিক দৃষ্টিভঙ্গিটা ভূগোলে আসলো। আচ্ছা, এখন দেখি আমরা যে স্কিফারের মতে ভূগোল হলো একটি স্পেশিয়াল সায়েন্স, স্পেশিয়াল বা পারিসরিক বিজ্ঞান বা দৈশিক বিজ্ঞান। দেখো, যার মূল বিষয়বস্তু হলো পরিসর, দেশ বা পরিসর, এবং বিধিতন্ত্র হলো অবরোহী বা ডিডাকটিভ, যুক্তি নির্ভর। অর্থাৎ কতগুলি প্রাথমিক অনুমানের ভিত্তিতে প্রকল্প গড়ে তারপর প্রকৃতির ক্ষেত্রে তার পরীক্ষা করা। এখানে তোমাদের জন্য একটু শক্ত হয়ে গেল, তারপর আমি তো আসি, আমি তাহলে ব্যাখ্যাটা একটু দিয়ে দিই আবার। যে বিজ্ঞান হলো কি, বিজ্ঞান আর অন্যান্য বিষয়ের মধ্যে পার্থক্যটা হলো বিজ্ঞান মানে হলো যুক্তি নির্ভর কথা, বিজ্ঞানে প্রমাণ করতে হবে। এখন প্রমাণ করার ক্ষেত্রে বিজ্ঞান দুইটা পদ্ধতি অবলম্বন করে। বিজ্ঞানে কোনো কিছু প্রমাণ করতে না পারলে
বিজ্ঞান সেটা গ্রহণ করে না, বিজ্ঞান হয় না। তাহলে এখন আসি যে বিজ্ঞান এই প্রমাণ করার ক্ষেত্রে দুইটা পদ্ধতি গ্রহণ করে। একটা পদ্ধতি হলো আরোহী, আরেকটা পদ্ধতি হলো অবরোহী। এখন এই স্কিফার বলতেছে যে ভূগোল যে বিজ্ঞান, সেই বিজ্ঞানে আমরা ডিডাকটিভ পদ্ধতি বা অবরোহী পদ্ধতি আলোচনা করব। অবরোহী পদ্ধতি কি? যে কতগুলি প্রাথমিক অনুমানের ভিত্তিতে প্রকল্প গড়ে তোলা এবং তারপরে পরে তারপরে প্রকৃত প্রকৃত ব্যাখ্যা পরীক্ষা করা, তারপরে পরীক্ষা করা। ঠিক আছে? তাহলে দেখো এটা হলো অবরোহী পদ্ধতি। অবরোহী পদ্ধতিতে হয়, অর্থাৎ আমি বললাম যে নদী ভাঙ্গনের জন্য, আমি তোমাদের এলাকার জন্য বললাম যে নদী পিয়াজ হওয়ার কারণে এই জায়গার যে মাটি, সে মাটিতে চুনের বৈশিষ্ট্যটা বেশি গুরুত্বপূর্ণ। এটা আমি একটা অনুমান করলাম, এটা হলো গিয়া হাইপোথিসিস। এখন আমি করলাম কি, যেই যে জায়গাতে পিয়াজ হয় তোমাদের এলাকা, পিয়াজ খালি এন খালি তেন খালি, আমি ওইসব জায়গা থেকে মাটি নিলাম। মাটি নিয়ে এসে আমি যদি এখন দেখি যে মাটির মধ্যে সত্যি সত্যি চুনের পরিমাণটা যে জায়গায় পিয়াজ হয় না তার থেকে একটু ব্যতিক্রম, তখন আমার এটা প্রমাণিত হয়ে গেল যে চুনের কারণে এই জায়গাতে হয়, তাহলে আমার কথাটা প্রমাণিত হইলো। আর যদি দেখি যে না চুন নাই, তাহলে আমার কথাটা বাতিল হয়ে গেল, হাইপোথিসিস রিজেক্ট হয়ে গেল। তাহলে এই যে হাইপোথিসিস ড্র করা এবং ড্র করার পরে যে প্রমাণ এনে এটাকে পরীক্ষা করা, এটাকে বলে ডিডাকটিভ। তাহলে স্কিফার বলতেছেন যে ভূগোল যে বিজ্ঞান, ভূগোল এই ডিডাকটিভ পদ্ধতিতে কাজ করবেন। এই চিন্তাধারাকে বলা হচ্ছে নিয়ম স্থাপনকারী বা নমোথেটিক। এটাকে সে নাম দিছে কি? নমোথেটিক। এই শব্দগুলোর কথা মনে রাখবা। নমোথেটিক মানে হলো নিয়ম স্থাপনকারী। আর এই যে এইটার কারণে সে যে একটা নিয়ম বা ব্যাখ্যা তৈরি করবে, সূত্র তৈরি করবে, এই সূত্র তৈরি করার জন্যই 50-এর দশকের দিকে ভূগোলে অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, যেমন ফিজিক্স, যেমন ম্যাথ, যেমন পরিসংখ্যান, যেমন বোটানি, যেমন জুলজি, তাদের যে বিষয়গুলা ভূগোলের সাথে সেট করে সেই পরিসংখ্যান, সেই বিষয়গুলোকে ভূগোলের মধ্যে নিয়ে আসা শুরু হয়। এবং তখন অঙ্ক নিয়ে অনেক কাজ হয়, সূত্র নিয়ে অনেক কাজ হয়। তখনকার এই ঘটনাটাকে বলা হয় মাত্রিক বিপ্লব বা সংখ্যাতাত্ত্বিক বিপ্লব। ভূগোলের সংখ্যাতাত্ত্বিক বিপ্লব কথাটা কিন্তু তোমরা যখন পরিসংখ্যান করবে তখন শুনতে পাবে। তাহলে স্কিফার এই দুইটা জিনিস আনলো, নমোথেটিক আনলো আর মাত্রিক বিপ্লবে সে ভূমিকা রাখলো। আর সে বলল যে ভূগোল হলো একটা পারিসরিক বিজ্ঞান, আর এই পারিসরিক বিজ্ঞানের পদ্ধতি হলো ডিডাকটিভ পদ্ধতি বা অবরোহী পদ্ধতি। আচ্ছা, এরপরে দেখো 65 সালের দিকে আসলো অ্যাকারম্যান। অ্যাকারম্যান 1965, সেও সম্ভবত মার্কিনী হবে। তাহলে অ্যাকারম্যান বলতেছেন যে ভূগোল হলো ভূপৃষ্ঠের দৈশিক বন্টন এবং দৈশিক সম্পর্কের সমীক্ষা। বাংলা ভাষা যদি আমরা বলি, মানে বাঙালি আমাদের দেশের অ্যাকসেন্টে যদি বলি, তাহলে ভূগোল হলো ভূপৃষ্ঠের পারিসরিক বন্টন এবং পারিসরিক সম্পর্কের ব্যাখ্যা তৈরি করা, সমীক্ষা। অর্থাৎ স্কিফারের মতো অ্যাকারম্যানও জোর দিয়েছেন ভূগোলের মূল বিষয়বস্তু পরিসর বা স্পেসের উপরে। অর্থাৎ স্কিফারের বক্তব্য থেকে অ্যাকারম্যানের মতের পার্থক্য কম নয়, কারণ তার সংজ্ঞায় অবরোহী প্রকল্প গড়ে তোলার কথা বলা হয়নি। কিন্তু ও স্কিফার বলছিল যে এখানে আমরা ডিডাকটিভ পদ্ধতি করব। অ্যাকারম্যানের সংজ্ঞা অনুসারে ভূগোলকে নিয়ম স্থাপনকারী শাস্ত্র বলা চলে না। সে একটা সংজ্ঞা একটা দিছে আর কি। এর মধ্যে আসতেছে টাফে। টাফে বলতেছে দৈশিক সংগঠনের উপর জোর দিয়েছে। জিওগ্রাফি ইজ দ্য স্টাডি অফ স্পেশাল অর্গানাইজেশন এক্সপ্রেসড অ্যাজ প্যাটার্ন অ্যান্ড প্রসেস। এবং টাফে বলতেছে যে আমরা পরিসরের ধরন এবং প্রক্রিয়া নিয়ে আলোচনা করব। তাহলে দেখো আমরা আমরা আজকের টপিকের নাম দিছি ভূগোলের সংজ্ঞা পরিবর্তনশীল ধারণা। এই পরিবর্তনশীল ধারণায় দেখো প্রথমে আসলো ভূগোল বর্ণনামূলক, তারপরে আসলো ভূগোল ব্যাখ্যা দিবে, তারপরে আমরা বললাম যে ভূগোল স্থানের সাথে সম্পর্ক করে ইতিহাসের মধ্যে বর্ণনা দেয়, তারপরে আমরা দেখলাম নিয়মতান্ত্রিক, তারপর আমরা এখন দেখতেছি এখানে যে পরিসর গঠন। আচ্ছা, এরপরে আবার কি দেখতেছি? ভিদাল দিলা ব্লাস। ভিদাল দিলা ব্লাস বলতেছে যে ভূগোলে মানুষের বিজ্ঞান নয়, স্থানের বিজ্ঞান। সে আবার দিল স্থান, প্লেস, অঞ্চল। এবং দেখা যাবে যে পরবর্তীতে ভূগোলে ভিদাল অঞ্চল ধারণাটাকে নিয়ে আসবে, যে ভূগোলের কাজ হলো অঞ্চল তৈরি করা, অঞ্চল ব্যাখ্যা দেওয়া। তাহলে এখানে আবার আরেকটা দৃষ্টিভঙ্গি চলে আসলো। এরপর আমরা দেখতেছি যে মঙ্কহাউস, আরেকজন ব্রিটিশ ভূগোলবিদ। মঙ্কহাউস বলতেছে
জিওগ্রাফি মানুষের আবাস হিসেবে ভূপৃষ্ঠের স্থানিক পার্থক্য সমীক্ষা করে ভূগোল। এরিয়াল ডিফারেন্সিয়েশন, এটা হলো আরেকটা দৃষ্টিভঙ্গি, আঞ্চলিক পার্থক্যীকরণ বা স্থানিক পার্থক্যীকরণ নিয়ে আলোচনা করবে ভূগোল। এটা আসলো আরেকটা। এরপর আসলো ডাডলি স্ট্যাম্প। ডাডলি স্ট্যাম্প বলতেছে যে ভূগোলের কাজ হলো তিনটা। এটা হলো পৃথিবী ও অধিবাসীর বর্ণনা দেওয়া, 2 নম্বর হলো ভূগোল পৃথিবী ও তথা মানুষের পরিস্থিতি সমূহের বিজ্ঞান, আর 3 নম্বর হলো ভূগোল ভূপৃষ্ঠের বর্ণনা করে এলাকা সমূহের সম্বন্ধ বিষয়ে আলোচনা করে। আচ্ছা, আমাদের আর যেই সময় আছে, আর মাত্র 4টা মিনিট সময় আছে, তাহলে আমরা দেখলাম যে এরপরে পিটার হেগেট আবার বলতেছে যে স্পেশিয়াল সিস্টেম, ইকোলজিক্যাল সিস্টেম, বাস্তব যে ভূগোল হলো সেই বিজ্ঞান যা ভূপৃষ্ঠের মানুষের পরিবেশের বাস্তুতন্ত্র বা ইকোলজিক্যাল সিস্টেম এবং অঞ্চলের পারিসরিক প্রণালী বা স্পেশিয়াল সিস্টেম এবং তাদের গঠন আর পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া নিয়ে আলোচনা করে। আচ্ছা, তাহলে আমরা দেখছি যে পরিসরের সম্পর্ক, পরিসর গঠন, অঞ্চলের সম্পর্ক ইত্যাদি নিয়ে ভূগোল আলোচনা করে। মার্ক্সবাদ, এটা তো জানো তোমরা, অর্থনীতির একটা সংজ্ঞা, মার্ক্সবাদ, লেনিনবাদ। এই মার্ক্সীয় ভূগোল আবার দেখো, ভূগোলের মধ্যে মার্ক্সীয় ভূগোলও চলে আসছে। তাদের মধ্যে একদিকে সামাজিক প্রক্রিয়া এবং অন্যদিকে দৈশিক প্রক্রিয়াগুলির পারস্পরিক সম্বন্ধ নিয়ে আলোচনা করে ভূগোল। এটাকে বলে মার্ক্সীয় ভূগোল। দেখো এখানে এসে আবার কি করলো, যে অঞ্চল ভেদে যে সমাজের পার্থক্য সেটা নিয়ে এসে আলোচনার জন্য গুরুত্ব আরোপ করে দিল। তাহলে আমরা 3টা প্রধান বৈশিষ্ট্য নিয়ে দেখতে পেলাম। একটা হলো মানুষ প্রকৃতির সম্পর্ক নিয়ে আলোচনা, আঞ্চলিক পার্থক্যীকরণ নিয়ে আলোচনা, আর হলো অবস্থান নিয়ে আলোচনা। তাহলে আজকে আমরা আরেকটু আলোচনা ছিল, আমরা পরের ক্লাসে করব, কারণ আমার সময় শেষ হয়ে গেছে প্রায়, এরপরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে। তাহলে তোমরা এখন আজকে প্রথম একটা ক্লাস পেলে ভূগোলে, এটা আমরা ভূগোলের কনসেপ্ট এন্ড থটস নামের যে পত্রটা আছে, অর্থাৎ ভূগোলের চিন্তা ও ধারণা, আমরা সেইটার প্রথম ক্লাসটা নিলাম। এবং এখানে আমরা ভূগোলের বিভিন্ন সংজ্ঞা কিভাবে পরিবর্তন হচ্ছে, অর্থাৎ ভূগোলের বিষয়বস্তু এবং ভূগোল আলোচনার দৃষ্টিভঙ্গি কিভাবে সময়ের সাথে সাথে পরিবর্তিত হচ্ছে, আমরা সেটা নিয়ে আজকে আলোচনা করলাম। এবং আমরা প্রথমেই বললাম যে ভূগোল একটা চলমান বিষয়, আধুনিক বিষয়, ডাইনামিক বিষয়, তার বিষয়বস্তু সবসময় পরিবর্তনশীল এবং ভূগোলবিদরা সবসময় তাকে নিজেকে জিজ্ঞাসা করে নিজের এই বিষয় সবসময় পরিবর্তন করে, এই জন্য একটা আধুনিক বিষয় এবং বিজ্ঞান বিষয়। তাহলে আজকে এখানে আমরা শেষ করছি। আর তোমাদের যে রুটিন দিয়েছি সেই রুটিন অনুযায়ী পরবর্তী ক্লাস, ওই স্যারের নামও বলা আছে রুটিনে, আকাশ এবং সাহেব দুইজনই তোমরা বা অন্য যে কেউ তোমরা ওই রুটিন ধরে যেই স্যারের কথা বলা আছে আমার ক্লাসের পরে সেই স্যারকে একটু মনে করে দিবা যে স্যার কালকে বা পরশুদিন ওই সময় আপনার একটা ক্লাস আমাদের সাথে আছে। ঠিক আছে? ঠিক আছে? জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ হাফেজ। ঠিক আছে। আমি ক্লাসটা ইয়াতে দিয়ে দিব, ওই যে ওয়েবসাইটে। হ্যাঁ, জি স্যার। ক্লাসটা ওয়েবসাইটে দিয়ে দিব, আমাদের সদরপুর কলেজের যে ওয়েবসাইটটা আছে সেখানে।